নবান্নকে না জানিয়ে অবজারভার নিয়োগ, আর শুক্রবার দিন 12 ইলেকটোরাল অবজারভার নিয়োগ। নবান্নকে না জানিয়ে অবজারভার নিয়োগ, শুক্রবারই 12 ইলেকটোরাল অবজারভার নিয়োগ। রাজ্যকে না জানিয়েই জাতীয় নির্বাচন কমিশনের তরফে IAS অফিসার নিয়োগ। শুক্রবার দিনই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের 12 জন IAS অফিসারকে ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়। আরও একবার আপনাদের জানাই, নবান্নকে না জানিয়েই অবজারভার নিয়োগ, শুক্রবারই 12 ইলেকটোরাল অবজারভার নিয়োগ। রাজ্যকে না জানিয়েই জাতীয় নির্বাচন কমিশনের তরফে IAS অফিসার নিয়োগ। শুক্রবার দিনই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মোট 12 জন IAS অফিসারকে ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়। আর এই নিয়োগের ব্যাপারে নবান্নে বা রাজ্যের মুখ্য সচিবের কাছে কোনো চিঠি দেওয়া হয়নি। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম চিঠি দেওয়া হয়নি। এবং এই বিষয় নিয়ে নবান্ন সূত্র থেকে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, দেখো, 12 জন IAS অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি জাতীয় নির্বাচন কমিশন। নবান্ন সূত্রের খবর যে 12 জন যে IAS অফিসার জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছে মূলত ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে, সেখানে নবান্নকে কোনো চিঠি দেওয়া হয়নি, রাজ্যের মুখ্য সচিবকেও কিছু জানানো হয়নি। এবং নবান্নের এখানে বক্তব্য যে সাধারণত নির্বাচনের সময় দেখা যায় জাতীয় নির্বাচন কমিশন যখন কোনো অফিসার নিয়োগ করে রাজ্যের ক্যাডারদের মধ্যে থেকে তখন নির্বাচন রাজ্যকে জানায়। কিন্তু এক্ষেত্রে SIR প্রক্রিয়া চলছে, ফলত এটা নির্বাচন নয়, কিন্তু তা সত্ত্বেও রাজ্যকে কিছু জানানো হয়নি, যেখানে রাজ্যেরও ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। ফলত এই যে 12 জন অফিসারকে নিয়োগ করে দেওয়া হলো, যেখানে রাজ্যকে ইন্টিগ্রেট করা হলো না, ফলত এই নিয়ে নবান্নকে কিছু জানানো হয়নি। এমনকি গতকাল সন্ধ্যে পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব অনেক মধ্যে কোনো চিঠি দেওয়া হয়নি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ। তিন জেলার ডিওর কাজে অসন্তুষ্ট সিইও। ডিওদের কাজ নিয়ে উষ্মা প্রকাশ সিইওর। কেন 3 জেলায় মৃত ভোটারের সংখ্যা কম? বারবার বলার সত্ত্বেও কেন নির্দেশকে গুরুত্ব নয়? ডিইওদের বৈঠকে প্রশ্ন মনোজ আগরওয়ালের। কেন রাজনৈতিক দলের দফতরে বসে ফর্ম আপলোড? সংশ্লিষ্ট বিএলওর থেকে ব্যাখ্যা দাবি স্পেশাল অবজারভারের। রাজ্যে বাড়ল মৃত ভোটারের সংখ্যা। এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 17,52,000। আর উত্তর কলকাতায় সব থেকে বেশি মৃত ভোটার। রাজ্যে বাড়ল নিখোঁজ ভোটারের সংখ্যাও। নিখোঁজ ভোটারের সংখ্যা 3,28,000। বেসরকারি আবাসনে ভোট কেন্দ্রে অনর কমিশন। বহুতলে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতে নির্দেশ। আর বহুতল চিহ্নিত করে 4 ডিসেম্বরের মধ্যেই তালিকার নির্দেশ। জেলা শাসকদের বৈঠকে নির্দেশ সিইওর। বহুতলে ভোট কেন্দ্র নিয়ে কেন এত দেরি, প্রশ্ন সিইওর। পদ্মকে নিশানা করে অভিষেকের চ্যালেঞ্জ। আর 26-21 থেকেও বড় ব্যবধানে জিতবে তৃণমূল। পদ্ম শিবিরকে নিশানা করে চ্যালেঞ্জ অভিষেকের। পদ্মকে নিশানা করে অভিষেকের চ্যালেঞ্জ। 26-21 থেকেও বড় ব্যবধানে জিতবে তৃণমূল। আর পদ্ম শিবিরকে নিশানা করে চ্যালেঞ্জ অভিষেকের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, পদ্ম শিবিরকে এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ অভিষেকের, ঠিক কি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে? গতকালকে বিজেপি শিবিরের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তারা উল্লেখ করেছিলেন যে 2021-এ যে ফল হয়েছে সেই ফল হবে না, 2026-এ বদল হবে। কার্যত তারই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন এবং তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে উল্লেখ করেছেন যে বিজেপি শিবির বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন এবং তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ফোর্স
এমনকি বিচার বিভাগেরও নানা ধরনের সাহায্য পায়। কিন্তু বিজেপি 2021-এর থেকেও বড় ম্যান্ডেটে পরাজিত হবে, অর্থাৎ 2026-এ তৃণমূল কংগ্রেস 2021-এর তুলনাতেও বেশি ভালো ফল করবে, বেশি আসনও পাবে। এটাই তার চ্যালেঞ্জ। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে বিভিন্ন সময়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপি যে ধরনের বক্তব্য রাখছে, যে ধরনের তথ্য প্রকাশ করার চেষ্টা করছে, সেগুলো সাধারণ মানুষ বুঝতে পারছেন। এর আগেও যেভাবে এজেন্সি ব্যবহার করা হচ্ছিল সেভাবে কমিশনকে ব্যবহার করার চেষ্টা হয়েছে, কিন্তু তারা বেশ কতগুলো সহজ প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে তুলেছেন, যেগুলোর উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই তার চ্যালেঞ্জ যে 21-এর তুলনাতে 26-এর তৃণমূল আরো বেশি আসন নিয়ে ফিরবে। যতই এজেন্সি বা কমিশনকে ব্যবহার করা হোক, ফল তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে। ধন্যবাদ। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবার পূর্ব বর্ধমানের ভাতারে। পুরুলিয়ায় 2018 সালের পঞ্চায়েত ভোটের প্রার্থী দুশ্চিন্তায়, অভিযোগ তাঁর নাম নেই 2025-এর ভোটের তালিকায়। জলপাইগুড়িতে আবার আর এক ছবি, এখানে বিজেপির বুথ সভাপতি এসআইআর ফর্ম নিয়ে সরব তৃণমূল। তাঁদের অভিযোগ বিজেপির বুথ সভাপতি বাংলাদেশি, তাই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু মা বাবার তথ্য দিতেই পারেননি। পূর্ব বর্ধমানের ভাতার, এখানকার ভূমসোরের বাসিন্দা মস্তুরা খাতুন। পরিবারের দাবি এসআইআর নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শুক্রবার ফর্ম ফিল আপ করেন, তারপর গায়ে আগুন দেন বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। রাত্রে ওই এসআইআর ফর্মের জন্য আতঙ্ক হয়েছিল, ওটা জমা দেবে না বলে। কালকে আমার বড় ননদ এসে জমা দিয়েছে, সেই জন্যে রাত্রেবেলায় ও যখন 3টে বাজছে তখনও আমাকে উঠাইছে। আমি উঠে তখন দেখছি যে ওর গোটা শরীর পুরো একবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। আমি পাড়ার সব মানুষকে ডাকলাম, সবাই এলো, জড়ো হলো, নার্সিংহোমে নিয়ে যেতে যেতে মারা গেল। সুমন্ত ধীবর পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা। 2018 সালের পঞ্চায়েত ভোটে মানবাজার থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন, অথচ তাঁর 2025 সালের ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। সুমন্তর দাবি তিনি এসআইআর ফর্ম পাননি। 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। আমাকে তখন ভোটে দাঁড় করেছিল, তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল, এটা আমি জানতে চাইছি, নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি, কেন থাকবে না। আমি এই বছরে নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার তো আমি জানিও না, ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। সবাই উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। জলপাইগুড়িতে আরেক ছবি, জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েত। এখানকার 17/169 বুথের বিজেপি সভাপতি জয় মণ্ডল। তার এসআইআর ফর্ম নিয়ে সরব তৃণমূল। তৃণমূলের দাবি এসআইআর ফর্মে মা বাবা কারোর নথি তিনি দেননি। তৃণমূলের অভিযোগ বিজেপির বুথ সভাপতি জয় মণ্ডল বাংলাদেশি। 1998 সালে ভারতে আসেন, জলপাইগুড়িতে থাকা শুরু করেন। 2014 সালে ভোটার কার্ড তৈরি করেন। অভিযোগ 2002 সালে এদেশে তাঁর বা তাঁর মা বাবার কোনো নথি নেই। এই কপিটা আছে জয় মণ্ডল। এই এনওসি ফর্ম যখন দেওয়া হচ্ছে তখন আমরা স্বভাবত জানি যে এটা একটা প্রিভিয়াস হিস্ট্রি, যে তার বাবার বা তার পূর্বে যারা ছিল তাদের এপিক নাম্বার দিতে হয়, কিন্তু এই জয়দেব মণ্ডল হলো কিছু দিতে পারেনি। যারা বিজেপি যারা নেতৃত্ব আছে তারা কেন তারা নিজের তথ্য দিতে পারছে না? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বারবার বলে যাচ্ছে যে বাইরে ঘুষপেটিয়ে ঢুকে যাচ্ছে, তখন আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে বিজেপির ষড়যন্ত্রটা ধীরে ধীরে মানুষের সামনে আসতে চলেছে। যখন আমাকে ইনকোয়ারি আসবে, ইনকোয়ারিতে ডাকবে, তখন আমি আমার যত আমার নথিপত্র আছে তখন আমি ওইগুলো জমা দিব। এখন বর্তমানে আমি এই ফর্মটাই রাখছি। সিএর ফর্ম ফিল আপ করা হয়েছে, সিএতে আমি অ্যাপ্লাই করছি। বাঁকুড়ার ছাতনা, এখানেও এসআইআর নিয়ে উদ্বেগ। ছাতনার চীনাবাড়ির বাসিন্দা মল্লিকা রক্ষিত, প্রাথমিক স্কুলের শিক্ষক। 2025 সালের ভোটার তালিকা থেকে তার নাম বাদ, লেখা ডিলিটেড। মল্লিকার দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। 2025 সালের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। এসআইআর ফর্ম পাননি বলে অভিযোগ। আমি তো 2024 সালেও যেহেতু ভোট দিয়েছি, আমি কেন ওই এসআইআর ফর্মটা পাচ্ছি না? যেখানে আমি জীবিত আছি তার প্রমাণ আমি নিজেই কথা বলছি, আমার আইডি নাম্বার আছে, এটা তো একটা ভাববার বিষয়। আমি এই বিষয়ে প্রচন্ড চিন্তাতেই আছি। নিউজ 18 বাংলা। রাজভবনের নাম বদল, রাজভবন এখন থেকে লোকভবন। 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা।
রাজভবন এখন থেকে লোকভবন। পশ্চিমবঙ্গের দুই রাজভবন কলকাতা এবং দার্জিলিং দুটোরই নাম বদল হলো শনিবার থেকে। রাজ্যপালদের সম্মেলনে রাজভবনের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সব রাজভবনেরই নাম পরিবর্তন করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। গোটা দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. It is not a change of name, it is a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে দেশে প্রথম এই পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম বদল হলো, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যপালদের নিজেদের এক একজন এজেন্ট হিসেবে ব্যবহার করা বর্তমান কেন্দ্রীয় সরকার, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তাহলে লোকতন্ত্র মেনে সেই রাজ্যের নির্বাচিত সরকারকে সম্মান করে যেন রাজ্যপালরা কাজ করেন। রাজভবনের নাম লোকভবন এই জন্য হয়েছে কারণ এতদিন রাজভবন ছিল হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় মহামহিম রাজ্যপাল কল সেন্টার খোলেন, সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনা হয়। সঠিক নাম যাকে বলে লোকভবন। নিউজ 18 বাংলা। 11-9-26 আসল পরিবর্তন। উত্তরবঙ্গে ফের পরিবর্তন সওয়াল শুভেন্দুর, আর শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এবারে ভাষার নামে, জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না। 26-এ বদল আনতে হবে, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11-তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। উনি ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। 21-এ বলছিলেন এবার হবে, হয়নি। এরপরে বললেন 24-এর লোকসভা নির্বাচন, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এবার আবার 26 বলছেন। লিখে রেখে দিন, বিজেপি কুৎসিত ভাবে হারবে। ওনার কাজই হচ্ছে বর্তমান ব্যর্থতাটাকে আড়াল করতে উনি ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে মানুষকে বা তার দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখতে চান। আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানা একটি বিয়ে বাড়ির দিকে। কারণ পাঞ্জাবের লুধিয়ানায় বিয়ে বাড়ি, ঠাসা বিয়ে বাড়িতে সেখানে জখম হয়েছেন 5 থেকে 7 জন। এলো পাথারি চলল গুলি। ভিড়ে ঠাসা বিয়ে বাড়িতে এলো পাথারি গুলিতে নিহত 2, জখম আরও 5 থেকে 7 জন। তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। লুধিয়ানার বাথ ক্যাসেল প্যালেসে বিয়ে চলাকালীন হয় বচসা। এলো পাথারি শুট আউটে বিয়ে বাড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। 2 গ্যাংস্টারের পুরনো শত্রুতার জেরেই এই শুট আউট বলেই জানা গিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে গ্যাংওয়ার বলেই অনুমান পাঞ্জাব পুলিশের, এবং 20 থেকে 25 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেই দাবি। বিধায়কের সামনেই শুট আউট, জানতে পেরেছে পুলিশ। মৃত এক ব্যবসায়ী ও এক ঠিকাদার। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও। বুধবার বারাসত আদালতে প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর হয়। আর শনিবার বিধাননগর এসিজেএম কোর্টে আগাম জামিন কার্যকর। আর আত্মসমর্পণ করে ভিডিওর দাবাং মেজাজ। নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুরও হয়। শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন বিডিও। বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ। 25,000 টাকার 2টি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয়। জামিন কার্যকর হওয়ার পরেই বিডিওর দাবাং মেজাজ। বিচারিতেন বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারিতেন বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি। এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে বলছি, বিচারকের ভূমিকা পালন করবেন না, বেশি টিআরপি বাড়াতে যেও না ভাই।
সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও। বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। জামিন পেয়ে যান বিডিও। আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। আদালত চত্বরেও তার কান্না। শনিবার বিডিওর আগাম জামিন কার্যকর। আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরো একজন গ্রেফতার। বিধাননগর গোয়েন্দা শাখার জালে বিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে। পুলিশের দাবি ধৃতেরা বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখানেই অনেকের প্রশ্ন, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত তথ্য প্রমাণ, তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পান? বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু হয়েছে, আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেলো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বনবনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি। নিউজ 18 বাংলা। কাঁথির মৎস্যজীবীর রহস্যমৃত পাক জেলে। পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীর মৃত্যু। কাঁথির বাবনিয়ার বাসিন্দা ছিলেন স্বপন রানা। 2 বছরেরও বেশি সময় পাকিস্তানের জেলে বন্দী। শুক্রবার পাকিস্তানের জেলে মৃত্যু হয় স্বপন রানার। গুজরাটে থাকেন কাঁথির মৎস্যজীবী স্বপন রানা। মাছ ধরতে গিয়েই পাক জল সীমান্তে ঢুকে গ্রেফতার হয়। দেহ ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রককে সাহায্যের আর্জি তার পরিবারের। আগামী 4 ডিসেম্বর দেহ ফেরানো হবে মৎস্যজীবীর। গুজরাটে লঞ্চে গেছিল, বললো যে পাকিস্তানে ধরা পড়ে, পাকিস্তানে আছে আজ 2 বছর। এখন কি মারা গেছে বলে খবর এসছে, এখানে বডিটা এখানে চাইছে। একজন মৎস্যজীবী যেহেতু রাতের মধ্যেই আমরা খোঁজ খবর নিয়েছি। 2 বছরের কাছাকাছি গুজরাটের একটা ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন। গত 1.5 বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে। যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে। 3 তারিখ ফ্লাইটে করে ওনার পরিবারের 2জনকে নিয়ে যাওয়া হবে এবং 4 তারিখ ওনার পার্থ শরীর যেটা, সেটাকে আমরা শ্রদ্ধার সহিত আমরা নিয়ে আসবো। মৃতদেহ আনার সমস্ত রকম ব্যবস্থা সরকার ও প্রশাসন করছে। আগামী 4 ডিসেম্বর সীমান্তে গিয়ে মৃতদেহ নেওয়া হবে। পরিবারের সদস্য এবং প্রশাসনের প্রতিনিধিরা 3 তারিখে সীমান্তে পৌঁছে যাবেন, জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ইউনিস রিশিন ইসমাইল। আসছি পরবর্তী খবরে। সেবকে তিস্তার উপরে তৈরি হবে নতুন সেতু। করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরি করবে সড়ক ও পরিবহন মন্ত্রক। ডিপিআর তৈরি হয়ে গিয়েছে বলেই দাবি। ডিসেম্বরই টেন্ডার। সেবকে তিস্তার উপর করোনেশন সেতু, আরেক নাম সেবক ব্রিজ। শিলিগুড়ি থেকে মংপং হয়ে ওদলাবাড়ি, তারপরে ডুয়ার্স ছুঁয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ভুটান। স্বাধীনতার আগে এই সেতুর জন্ম। কাছেই সেবক ও শুকনার সেনা ক্যাম্প। করোনেশন ব্রিজ দিয়ে সেনাবাহিনী, বায়ুসেনার গাড়ি যাতায়াত করে। কাছেই ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এই ব্রিজ দুর্বল হয়ে পড়েছে। বহু বছর ধরে ভারী যান চলাচল বন্ধ। এই সেতুর কাছে বিকল্প ব্রিজ তৈরি করবে সড়ক ও পরিবহন মন্ত্রক। তৈরি হয়ে গিয়েছে ডিপিআর। এই সেতু তৈরিতে খরচ হতে পারে প্রায় 1200 কোটি টাকা। बहुत लंबे संघर्ष के बाद कोरोनेशन का जो अल्टरनेटिव ब्रिज है उसका सपना साकार होने जा रहा है। NHPWD पश्चिम बंगाल से कोरोनेशन ब्रिज का जो 5.5 किलोमीटर का जो स्ट्रेच है, ये ऑफिशियली जो है NHAI को, नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया को हैंडओवर हो गया है। कोरोनेशन ब्रिज का अल्टरनेटिव ब्रिज जो है इमीडिएटली इसका टेंडर होगा और इसका काम चालू होगा। করোনেশন অর্থাৎ রাজ্যাভিষেক। অনেকে বলেন 1937 সালে কিং জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে এই সেবক সেতুর নাম হয়
করোনেশন ব্রিজ। 2011 সালে ভূমিকম্পে সেতুর পিলারগুলির ক্ষতি হয়, ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথে বিকল্প ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। সাধারণ মানুষ এবং প্রত্যেকটা মেম্বার আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন, এই জন্যই কিন্তু এই প্রোগ্রেসটা হচ্ছে। অন ডকুমেন্ট এখনো আমরা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি, আন্দোলন আছে অন গ্রাউন্ড। রিটেন ডকুমেন্ট ছাড়া এখনই মানতে পারছি না যে দ্বিতীয় সেবক ব্রিজের কাজ শুরু হচ্ছে যতক্ষণ না আমরা পিলার দেখিনি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।